ওকে, আমরা আজকে শুরু করব অ্যাকাউন্টিং লেকচার 7। সবাই একটু জয়েন করো। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি লেকচার 6 পর্যন্ত কমপ্লিট করাইছি। তার মধ্যে লেকচার 1 থেকে 5 পর্যন্ত, মানে র্যাপস বইটার 1 থেকে 74 পেজ পর্যন্ত একটা সলভ ক্লাসের আয়োজন করছি। সেটা হচ্ছে রবিবার 5টায়, আগামী রবিবার 5টায়। তো যারা নতুন অ্যাডমিশন নিছো তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব সবগুলা ক্লাসের, লেকচার 5 পর্যন্ত 6 পর্যন্ত সবগুলো দিয়ে দিব। তার মধ্যে লেকচার 1 থেকে 5 পর্যন্ত দেখে তোমার র্যাপস বইয়ের 1 থেকে 74 পেজ পর্যন্ত পড়ে ফেলতে হবে। পড়ে ফেলে শনিবার রাত পর্যন্ত ওই আমি যে সলভ ক্লাসের জন্য যে পোস্টটা দিছি ওই পোস্টের মধ্যে কমেন্ট করতে হবে তোমার যা যা সমস্যা আছে 1 থেকে 74 পেজ পর্যন্ত। শনিবারের পরে কোনো ধরনের সমস্যা নেওয়া হবে না, কারণ রবিবার আমি এটা ক্লাস করাবো হচ্ছে তোমাদের কমেন্টগুলোর উপর বেস করে। তো কমেন্টগুলো তুমি যদি রবিবার যদি ক্লাস করতে গিয়ে ক্লাস করার সময় যদি কোনো কমেন্ট করো তাহলে ওটা কাউন্ট হবে না, ওটা ধরে নেওয়া হবে তুমি এতদিন ফাঁকিবাজি করে পড়ো নাই। রবিবার যখন সবার সলভ ক্লাস হচ্ছে তখন তোমার সমস্যাগুলো তুমি দেখাচ্ছ। আমি আবারও বলতেছি, র্যাপস বইয়ের 1 থেকে 74 পেজ পর্যন্ত যত সমস্যা আছে সবগুলো শনিবারের মধ্যেই আমার ওই পোস্টটাতে ক্লিক করে দাও। এখানে আমি নিয়মটা শিখিয়ে দিছি কীভাবে পোস্টটাতে কমেন্ট করবা। ওকে, যারা যারা জয়েন করছো একটু সবাই ইয়েস স্যার কমেন্টটা করো। কেউ যদি এটা পরে রেকর্ডেড করে নিচ্ছ দেখা যায়, তাহলে তুমি অবশ্যই যখনই ক্লাস করতেছো তখনই ইয়েস স্যার একটা কমেন্ট করবা। তুমি এখন করলে এখন ক্লাসটা, এখন রেকর্ডেড করলে ইয়েস স্যার কমেন্ট করো, লাইভে করলে ইয়েস স্যার কমেন্টটা করে রাখবা। তাহলে তোমার আইডিটা ভেরিফাইড হয়ে গেল যে তুমি এই ক্লাসটা করছো। এবং তুমি যদি কোনো কারণে আমার সাথে লাইভে ক্লাসে না থেকে মনে করো এই ক্লাসটা রাত 9টা 10টা বা অন্য দিন করতেছো, তাহলে যখনই যে বিষয়টা পড়াচ্ছি ওই সময় যদি সমস্যা থাকে সাথে সাথে কমেন্টে এটা লিখে ফেলবো, আমি এটা পরে ব্যাক দিব। আর যারা লাইভে আসো তাদেরকে লাইভ এখনই আমি ব্যাক দিব। হ্যাঁ, তাসমিহা ওয়ালাইকুম আসসালাম। তাইলে 1 থেকে 74 পেজ পর্যন্ত যে সলভ ক্লাসটা সেটা হবে রবিবারে। আর আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সের ইম্পর্টেন্ট দাগায় দিছি। ফান্ডামেন্টাল অফ বিজনেস এবং ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স বইটা থেকে ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সের ইম্পর্টেন্টগুলো দাগায় দিছি। এই আচ্ছা, এখানে আরাফাত, তারপর হচ্ছে তোমার শাহরিয়ার, সবাই অবশ্যই কমেন্ট করবা। যারাই জয়েন করতেছো কমেন্ট করবা। শাহরিয়ার ইসলাম, শাহরিয়ার, রিয়াদ, আরাফাত থেকে শুরু করে সবাই, ওবায়দুল্লাহ, ঠিক আছে। ওকে, তুমি যে লেকচার 6 পর্যন্ত কমপ্লিট করছো, বলতে গেলে 95 পেজ পর্যন্ত কমপ্লিট করছো। আমি বলতেছি র্যাপসে কিছু বিষয় হচ্ছে শুধু আমার পড়াগুলো পড়তে হবে, র্যাপস থেকে শুধু সমাধান দেখবা। এরকম আজকে একটা টপিকস হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা আজকে একটা টপিক, যেটা হচ্ছে আজকে র্যাপস বই থেকে কোনো কিছু পড়া যাবে না। সমন্বয় দাখিলার ক্ষেত্রে শুধুমাত্র আমি যা বোর্ডে পড়াবো সেগুলাই পড়তে হবে এবং র্যাপস থেকে অবজেক্টিভগুলো দেখে নিতে হবে। র্যাপস থেকে নৈর্ব্যক্তিক অপশন অনুশীলনীর পার্টটা পড়তে হবে এই সমন্বয় দাখিলার ক্ষেত্রে, কারণ তারা সমন্বয় দাখিলাটাকে অনেক কঠিনভাবে উপস্থাপন করছে। অনেক কঠিনভাবে উপস্থাপন করাতে এটা সহজে স্টুডেন্টরা পড়ে এটা বিরক্ত হয়ে যায়। সো এই অধ্যায়টা আমি রিকোয়েস্ট করব, সমন্বয় দাখিলাটা র্যাপস থেকে কোনো ধরনের ইম্পর্টেন্ট আমি দাগায় দিব, ইম্পর্টেন্ট নাই যে সেটা, এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, এটা ধরে নিয়েই কিন্তু আমি আমার ক্লাস করাবো। তুমি র্যাপস থেকে নৈর্ব্যক্তিক আমি কোনগুলো পড়তে হবে আমি বলে দিব, কোন কত পেজ থেকে কত পেজ পড়তে হবে। হ্যাঁ মাহির, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কোন পেজ থেকে কোন পেজ পড়তে হবে সেটা আমি জানাই দিব। তো খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে সমন্বয় দাখিলা।
অনেক টিচার এটা বেসিকটা ধরে বলতে পারেন না। তো এটার কিন্তু একটা খুব সুন্দর একটা বেসিক আছে, যেটা আমি পড়াইতে এটা আবিষ্কার করছি। তো ওই টেকনিক দিয়ে ফলো করলে দেখা যাচ্ছে কি, যত ধরনের সমস্যা আছে সবগুলা ব্যাপার, সমন্বয়ের যত সমস্যা আছে সবগুলা ব্যাপার তুমি ইজিলি পারবা। আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, আজকের এই বিষয়টা র্যাপস বই থেকে পড়বা না, কিন্তু র্যাপস বই থেকে অনুশীলনীগুলা সলভ করবা। তো আজকের বিষয়ের মধ্যে এটা আছে, সমন্বয় দাখিলা আছে, এরপর হচ্ছে সোমবারের একটা ব্যাপার আছে সোমবার, আর আছে হচ্ছে সমাপনী দাখিলা, আর আছে হচ্ছে সমাপনী দাখিলা। তাহলে খেয়াল করে একটু, আমি সমন্বয় দাখিলা দিয়ে শুরু করি। সমন্বয় দাখিলা হচ্ছে 4টি। বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। সমন্বয় দাখিলা হচ্ছে 4টি। এই 4টা সমন্বয় দাখিলার তোমাকে জিজ্ঞেস করবে যে এই 4টা দাখিলার সমন্বয় করলে আর্থিক বিবরণীতে কী ধরনের প্রভাব পড়বে, আর সমন্বয় না করলে আর্থিক বিবরণীতে কী ধরনের প্রভাব পড়বে। ধরে নাও রেওয়া মিলে এই 4টার সপক্ষে কিছু আইটেম আছে। এখানে আছে বেতন, এখানে আছে হচ্ছে শিক্ষানবিশ, স্যালামি। আচ্ছা, আমি আগে বকেয়াগুলো কমপ্লিট করি। সমন্বয়ে দিছে বেতন, বকেয়া, আর এখানে হচ্ছে বকেয়া, শিক্ষানবিশ, স্যালামি রয়েছে, শিক্ষানবিশ, স্যালামি, বকেয়া রয়েছে। তাহলে খেয়াল করো একটু যে বেতন, বকেয়া, শিক্ষানবিশ, স্যালামি, বকেয়া, তাহলে রেওয়া মিলে একটা আইটেম আছে, আর সমন্বয় দিছে এটা। আমাদেরকে বলতেছে এই যে সমন্বয় যেটা দিছে, এই সমন্বয়টা যদি তুমি সলভ করো তাহলে কীরকম প্রভাব পড়বে। সমন্বয় যদি সলভ করো তুমি কীরকম প্রভাব পড়বে খেয়াল করো একটু। এটা হচ্ছে সমন্বয় করলে, সমন্বয় করলে, আর এটা হচ্ছে না করলে। তাহলে পরে লিখিও লেখাটা পরে লিখিও। তুমি জাস্ট দেখো বেতন, বকেয়া রয়েছে, এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা যদি তুমি অঙ্কে প্রভাব কাটাও, কি করো তুমি? করো বেতনের সাথে যোগ করো এবং চলতি দায়ে বসাও, বেতনের সাথে যোগ করো এবং চলতি দায়ে বসাও। তাইলে খেয়াল করো, বকেয়া ব্যয় এর উদাহরণ হচ্ছে বেতন, বকেয়া, বকেয়া ব্যয় এর উদাহরণ হচ্ছে বেতন, বকেয়া। এবং বেতন এখানে হচ্ছে রেওয়া মিলের আইটেম, এখানে হচ্ছে শিক্ষানবিশ, স্যালামি হচ্ছে রেওয়া মিলের আইটেম। বকেয়ার ক্ষেত্রে আইটেমগুলো নর্মাল থাকে, বকেয়ার ক্ষেত্রে আইটেমগুলো নর্মাল থাকবে। নর্মাল বলতে কি, আমি এখানে বকেয়া বেতন বলি নাই, আমি এখানে বকেয়া শিক্ষানবিশ, স্যালামি বলি নাই, কিন্তু অগ্রিমের ক্ষেত্রে দেখবা অগ্রিম বেতন বা অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া এভাবে বলবে, অগ্রিম আয়, অনুপার্জিত আয় এভাবে বলবে। তাহলে তুমি শুধু, আমি আবারও বলতেছি, তুমি শুধু আমার বোর্ডে আমি যা লিখি সেগুলো যদি বুঝে থাকো তুমি সেটা মুখস্থ করবা। আমি আবারও বলতেছি, আমি বোর্ডে যা লিখি সেগুলো যদি বুঝে থাকো তুমি মুখস্থ করবা। যেমন তুমি এই কাজটা কি করো, বেতন, রেওয়া মিলে বেতন আছে, সমন্বয়ে বকেয়া বেতন আছে, একদম কমন ইজি সমন্বয়, খুবই সহজ সমন্বয়, 9-10 থেকে করে আসতেছো। রেওয়া মিলে বেতন আছে, সমন্বয়ে বেতন, বকেয়া রয়েছে 2000 টাকা। তুমি করো কি, বেতনের সাথে যোগ করো, আরেকবার বকেয়া বেতন কোথায় বসাও, চলতি দায়ে বসাও। এটা করো কি না? একবার বেতনের সাথে যোগ করো, আরেকবার চলতি দায়ে বসাও। তাইলে এই যে বেতনের সাথে যোগ করতেছো, আরেকবার চলতি দায়ে বসাচ্ছ,
তাহলে এটা সমন্বয় করলে যদি বেতন বকেয়াটা সমন্বয় করো, বেতনের সাথে যোগ করা মানে হচ্ছে আয় বৃদ্ধি পাওয়া। বেতনের সাথে যোগ করা মানে হচ্ছে আয় বৃদ্ধি পাওয়া, ব্যয় বৃদ্ধি পাওয়া। ব্যয় বৃদ্ধি, ব্যয় প্লাস চলতি দায়ে বসানো মানে হচ্ছে দায় প্লাস। চলতি দায়ে বসানো মানে হচ্ছে দায় প্লাস। বেতনের সাথে বৃদ্ধি মানে ব্যয় প্লাস, চলতি দায়ে বসানো মানে হচ্ছে দায় প্লাস। যদি এটা সমন্বয় করলে যদি এরকম প্রভাব হয়, সমন্বয় না করলে যদি তুমি সমন্বয় না করো তাহলে স্বাভাবিকভাবে বেতন আগেরটাই দেখাবে, মানে হচ্ছে এটার উল্টা, ব্যয় কম দেখাচ্ছে, দায় কম দেখাচ্ছে। তাহলে তুমি বেতন বকেয়া রয়েছে এটা যদি সমন্বয় করো, বেতনের সাথে যোগ করতেছো মানে হচ্ছে ব্যয় বেশি বাড়াচ্ছ এবং দায় বসাচ্ছ মানে হচ্ছে দায় বাড়াচ্ছ। আর যদি সমন্বয় না করা মানে ব্যয় কমাচ্ছ, দায়ও কম দেখাচ্ছ। ব্যয় কম দেখাচ্ছ, দায় কম দেখাচ্ছ। কারো এটা সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করবা। তাহলে সেম শিক্ষানবী সালামি, তুমি কি করো? শিক্ষানবী সালামি যোগ করো কার সাথে? শিক্ষানবী সালামির সাথে বকেয়া শিক্ষানবী সালামিটা যোগ করো, তাহলে এটা আয় বৃদ্ধি করে। আর বকেয়া শিক্ষানবী সালামি সম্পদে বসাও, তাহলে সম্পদ বৃদ্ধি করে। তাহলে শিক্ষানবী সালামি যদি তুমি সমন্বয় করো, আয় বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি হচ্ছে, সম্পদ বৃদ্ধি হচ্ছে। তাহলে যদি সমন্বয় না করো, সম্পদ হ্রাস, আয় হ্রাস। তাহলে আমি যদি এখানে সিরিয়ালি কয়েকটা লাইন লিখি, বকেয়া ব্যয় সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। বকেয়া আয় সমন্বয় করলে আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। সমন্বয় করলে এটা, এই দুইটা লাইন বুঝতে পারছো কিনা? ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার। আচ্ছা, তাহলে আবারও বলতেছি, আচ্ছা যারা এখন লেটে জয়েন করতেছো অবশ্যই তোমরা কি করবা, প্রথম অংশটা কেটে আবার প্রথম থেকে দেখবা। তাহলে খেয়াল করো, বকেয়া ব্যয়, এটার উদাহরণ হচ্ছে রেওয়া মিলে বেতন আছে, সমন্বয়ে আছে বকেয়া বেতন। তুমি কি করো, বকেয়া বেতনটা বেতনের সাথে যোগ করো এবং দায়ের সাথে, দায় চলতি দায় হিসাবে বকেয়া বেতনটা বসাই দাও। তাহলে বেতনের সাথে যোগ আর চলতি দায় যে বসাও, তাহলে বেতন বকেয়া এটা কি করো, তাহলে ব্যয় বৃদ্ধি করতেছে আর দায় বৃদ্ধি করতেছে সমন্বয় করলে। তাহলে বকেয়া ব্যয় সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। বকেয়া আয় শিক্ষানবী সালামি রেওয়া মিলে আছে, সমন্বয়ে আছে বকেয়া শিক্ষানবী সালামি। তুমি বলতেছো শিক্ষানবী সালামির সাথে বকেয়া শিক্ষানবী সালামিটা যোগ করো তুমি, তাহলে আয় বৃদ্ধি করতেছো এবং আরেকবার সম্পদে বসাই দাও, চলতি সম্পদে, তাহলে সম্পদ বৃদ্ধি। তাহলে বকেয়া আয় সমন্বয় করলে তোমাকে জিজ্ঞেস করবে, টিচার জিজ্ঞেস করবে এই অংশটা, বকেয়া ব্যয় সমন্বয় করলে কি হয়, সমন্বয় না করলে কি হয়। সবাই বকেয়াটা বুঝছো কিনা কমেন্ট করো, সবাই কমেন্ট করো, যারা যারা ক্লাস করতেছো সবাই কমেন্ট করো যে বকেয়া বেতন, বেতন বকেয়া রয়েছে, বেতন বকেয়াটা বেতনের সাথে যোগ করি মানে ব্যয় বৃদ্ধি, আরেকবার চলতি দায় বসাই মানে হচ্ছে দায় বৃদ্ধি। সমন্বয় করলে এটা হলে, না করলে কি হবে সেটা বুঝতেছো তোমরা, এটার উল্টা, যেটা ব্যয় বৃদ্ধি হওয়ার কথা সেটা হ্রাস, যেটা দায় বৃদ্ধি হওয়ার কথা সেটা হ্রাস। এটা না বুঝলে আমি আগাবো না। বাকিরা কি মোবাইল রেখে চলে গেছে নাকি? ওকে, তোমরা পেজ নাম্বার 109 15 নাম্বার কোয়েশ্চেন দেখো।
পেজ নাম্বার 109 15 নম্বর কোয়েশ্চেন দেখো। পেজ নাম্বার 109 15 নম্বর কোয়েশ্চেন দেখো। পেজ নাম্বার 115, পেজ নাম্বার 115 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। পেজ নাম্বার 115 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। পেজ নাম্বার 114 30 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। স্পিডে দেখতে হবে এগুলা। পেজ নাম্বার 119 24 নম্বর, সরি পেজ নাম্বার 118 24 নম্বর কোয়েশ্চেন দেখো। পেজ নাম্বার 118 24 25 পড়াই ফেলছি আমি। পেজ নাম্বার 118 24 25, পেজ নাম্বার 118 24 25। পেজ নাম্বার 119 3 4 3 4 5 6 3 4 5 6 3 4 5 6। পেজ নাম্বার 119 3 4 5 6 সবগুলো পড়াই ফেলছি। পেজ নাম্বার 120 17 18 19 20। পেজ নাম্বার 120 এর 17 18 19 20 দেখো এগুলো সবগুলো রিপিট হয়েছে। পেজ নাম্বার 120 এর 17 18 19 20। পেজ নাম্বার 120 এর 17 18 19 20। পেজ নাম্বার 120 এর 17 18 19 20। পেজ নাম্বার 122 এর 37 নাম্বার। এগুলো তোমরা পড়তে পড়তে দেখবে বারবার রিপিট হচ্ছে। পেজ নাম্বার 123 এর 48 নাম্বার। দেখো আমি জাস্ট 2 লাইন পড়াইছি, 2 লাইন থেকে তোমাদেরকে মিনিমাম 15টা আমি অবজেক্টিভ বলছি। 2 লাইন পড়াইছি। হ্যাঁ মুনতাহামুন, তাহলে পেজ নাম্বার মিলতেছে না। আমি যেটা বলতেছি এটা 2020 এডিশন থেকে। সমস্যা নাই, তোমার পেজ নাম্বার না মিললেও পড়া তো সেম। আমি যেগুলো বলছি সেগুলো সব হচ্ছে মানে এতক্ষণ পর্যন্ত যে নাম্বারগুলো বলছি সেগুলো সব এরকম। বকেয়া ব্যয় সমন্বয় করা হলে, বকেয়া ব্যয় সমন্বয় না করলে, বকেয়া আয় সমন্বয় করলে কি হয়, বকেয়া আয় সমন্বয় না করলে কি হয়, এই ধরনের ব্যাপারগুলা আমি এই বইটা থেকে বলছি। এই বইটা হচ্ছে 2020 এডিশন, মানে এদিকে লেখা 2020 সাল। ওকে, তাইলে আশা করি এগুলো বুঝছো। বকেয়া ব্যয়ের কথা বললেই মনে করে নিবার আওয়ামী লীগের বেতন আছে, সমন্বয়ে বকেয়া বেতন আছে। বকেয়া আয়ের কথা বললেই মনে করে নিবার আওয়ামী লীগের শিক্ষানবী সালামী আছে, সমন্বয়ে বকেয়া শিক্ষানবী সালামী বসা পাই পাবে। ওকে, যারা যারা এখন অনলাইনে আসো সবাই বুঝছে কমেন্টটা আমি দেখছি। তাহলে আমি অগ্রিম ব্যয়ে চলে যাই। অগ্রিম ব্যয়ের রেওয়া মিলে কি থাকবে দেখো, এটা একটু ভিন্ন। রেওয়া মিলে থাকবে অগ্রিম বিমা। অগ্রিম ব্যয়ের রেওয়া মিলে অগ্রিমটাই থাকবে এবং সমন্বয়ে থাকবে বিমা 1000 টাকা খরচ হয়েছে। বিমা 1000 টাকা খরচ হয়েছে। আবারও বলতেছি, রেওয়া মিলে অগ্রিম ব্যয়ের উদাহরণ অগ্রিম বিমা ধরে নিবা। অগ্রিম ব্যয়ের উদাহরণ, হ্যাঁ মুনতাহামুন তোমারটা পুরানো তো সমস্যা নাই, পড়া কিন্তু সেম। এই অবজেক্টিভগুলো এগুলো আমি যেগুলো বলছি এগুলো 2004-5 সাল, 6-7 সাল, 15-16 সাল এইভাবে আসছে। সো তোমার বইয়ে এগুলো থাকবে, কিন্তু জাস্ট নাম্বারগুলো মিলবে না আর কি। তুমি বই যদি নতুন নিতে চাও নিয়ে ফেলতে পারো, আর না হলে ওই বইটা দিয়েও সামলানো যাবে আশা করি।
আর আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো তোমার এখানে সেম আছে, সেগুলো ওই অধ্যায় অনুসারে দাগাই নিবা। পেজ নাম্বার 174 যেটা বলতেছি সেটা তোমার সাথে 1 থেকে 74 পেজ পর্যন্ত যেটা সলভ ক্লাস, সেটা ওভাবে না বলে তুমি তোমার বলতে পারি হচ্ছে জাবেদা খতিয়ান পর্যন্ত প্রথম চ্যাপ্টার থেকে খতিয়ান পর্যন্ত আমাদের সলভ ক্লাস। আচ্ছা, যেটা হবো সরি জাবেদা খতিয়ান আর আগে পর্যন্ত মনে হয় হিসাব চক্রের 74 নম্বর পেজ পর্যন্ত আমি একটু বলি। 74 হচ্ছে হ্যাঁ জাবেদা পর্যন্ত, শুধু জাবেদা পর্যন্ত। খতিয়ান আর রেওয়ামিল আমি লাস্ট ক্লাসে পড়াইছি সেটা না। খেয়াল করো একটু, অগ্রিম ব্যয় তোমরাই বলো। অগ্রিম ব্যয় রেওয়ামিলে আছে অগ্রিম বিমা, সমন্বয়ে বলছে বিমা খরচ 1000 টাকা, বিমা খরচ হয়েছে 1000 টাকা। রেওয়ামিলে আছে অগ্রিম বিমা, সমন্বয়ে বলছে বিমা খরচ হয়েছে 1000 টাকা। তাহলে কি করি আমরা করি কি, সম্পদে অগ্রিম বিমা থেকে মাইনাস করি। এই অগ্রিম বিমা তো সম্পদে বসে, এটা সম্পদে বসে, কিন্তু সেখান থেকে বিমা খরচটা মাইনাস করি। সম্পদে অগ্রিম বিমা থেকে বিমা খরচটা মাইনাস করি এবং বিমা খরচটা আরেকবার পরিচালনা বসাই, মানে ব্যয় প্লাস। আমি যদি সমন্বয় করি, আবারও বলতেছি, অগ্রিম ব্যয়ের উদাহরণ হচ্ছে রেওয়ামিলে আছে অগ্রিম বিমা, সমন্বয়ে বলছে বিমা 1000 টাকা খরচ হয়েছে, তাহলে আমি কি করি, রেওয়ামিলে অগ্রিম বিমাটাকে কোথায় বসাই, আর্থিক বিবরণীতে আমি বসাই, চলতি সম্পদে বসাই। সেখান থেকে বিমা খরচ যেটা 1000 টাকা হয়েছে সেটা মাইনাস করি, করে বিমা খরচ 1000 টাকা যেটা মাইনাস করে কি করি, বিমা খরচটাকে পরিচালন ব্যয়ে বসাই, ঠিক কিনা? এটা অনেকটা সাপ্লাইস, সেখানের মধ্যে সাপ্লাইস খরচ হয়েছে, অগ্রিম সাপ্লাইসের মধ্যে সাপ্লাইস খরচ হয়েছে, একই কথা। অগ্রিম বেতন আছে, সেখানে অগ্রিম বেতন থেকে বেতন সমন্বয় করা বলছে 1000 টাকা, সেম কথা। তো অগ্রিম বেতনটা আমরা সম্পদে বসাই, সেখান থেকে বেতন খরচ যেটা খরচের অংশ সেটা বাদ দিই, সেটা আবার ব্যয়ে বসাই। তাইলে অগ্রিম ব্যয়ের আইটেম অগ্রিম বিমা, সমন্বয় করলে ব্যয় প্লাস সম্পদ মাইনাস। কেউ ভুলও এটা ধরবা না যে স্যার এখানে বিমা আছে, এখানে অগ্রিম বিমা। এখানে আধুনিক হিসাব বিজ্ঞানে এটাকেই উদাহরণ হিসেবে ধরতে হবে। অগ্রিমের ক্ষেত্রে খরচটা দিতে হবে, আর যেটা অব্যবহৃত অংশ সেটা কত সেটা বের করে দেখাতে হয়। সেজন্য তুমি জাস্ট মনে রাখবা, অগ্রিম ব্যয় বললেই আমি মনে করবো রেওয়ামিলে অগ্রিম বিমা ছিল, অগ্রিম ব্যয় বললেই অগ্রিম বিমা ছিল, এটা দিয়ে তুমি মুখস্থ করতেছো। আবারও বলতেছি, অগ্রিম ব্যয়ের উদাহরণ অগ্রিম বিমা শিখবা রেওয়ামিলে। এইটা কিন্তু বকেয়া ব্যয়টা বেতন, আর এদিকে বকেয়া বেতন, সমন্বয়ে বকেয়া শিক্ষানবিশ ইসলামী। অগ্রিমেরটা হচ্ছে উল্টা, রেওয়ামিলেই আছে অগ্রিম বিমা, সমন্বয়ে বলছে বিমা খরচ হয়েছে, এভাবে বলবে। তাহলে সমন্বয় না করলে কি হবে, সমন্বয় না করলে সম্পদ প্লাস ব্যয় মাইনাস, সেম অগ্রিম আয়ের একটা উদাহরণ হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। অনুপার্জিত আয় রেওয়ামিলে আছে, এটা হচ্ছে আসলে দায়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় রেওয়ামিলে আছে অনুপার্জিত আয়, এটাকে বলছে অনুপার্জিত আয়ের সমন্বয়। কি বলছে, অনুপার্জিত আয়ের 500 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত আয়ের 500 টাকা অর্জিত হয়েছে, তো অনুপার্জিত আয়টা তো দায়ে বসে, তো 500 টাকা অর্জিতটা বাদ দিই, দায় মাইনাস, এবং ওই অর্জিতটা তো আয়ে বসাই। অর্জিতটা কোথায় বসাই, আয়ে বসাই, আয় প্লাস দায় মাইনাস আয় প্লাস। আবারও বলতেছি, অগ্রিম ব্যয় এবং অগ্রিম আয়ের যখন সমন্বয় দাখিলার প্রভাব দেখাইতে বলবে, তখন তুমি বলবা অগ্রিম ব্যয়ের উদাহরণ রেওয়ামিলে অগ্রিম বিমা। মানে তোমার এই উদাহরণ দুইটা মুখস্থ রাখতে হবে। রেওয়ামিলে আছে অগ্রিম বিমা, সমন্বয়ে বলছে বিমা খরচ হয়েছে। তাহলে কি করো, অগ্রিম বিমা থেকে বাদ দাও, আরেকবার বিমা খরচ দিয়ে ব্যয়ে বসাও। অনুপার্জিত আয় আছে রেওয়ামিলে, মানে অগ্রিম আয়, সমন্বয়ে বলছে অনুপার্জিত আয়ের 500 টাকা অর্জিত হয়েছে। তাহলে তুমি কি করো, অনুপার্জিত আয় থেকে অর্জিত অংশটা বাদ দাও এবং আয়ে বসাও। এই জন্য দায় মাইনাস আয় প্লাস, আর যদি সমন্বয় না করে দায় প্লাস আয় মাইনাস, এটার উল্টা।
অগ্রিমেরটা আবারও বলতেছি, অগ্রিমের ক্ষেত্রে অমিল এবং সমন্বয় মনে রাখতে হবে। বুঝছো কিনা? যদি বুঝো আমি এভাবে লিখতে পারি কিনা দেখো। অগ্রিম ব্যয় সমন্বয় করলে, অগ্রিম ব্যয় সমন্বয় করলে ব্যয় প্লাস সম্পদ মাইনাস, ব্যয় প্লাস সম্পদ মাইনাস। আর অগ্রিম আয় সমন্বয় করলে আয় প্লাস দায় মাইনাস, অগ্রিম আয় সমন্বয় করলে আয় প্লাস দায় মাইনাস। তাহলে খেয়াল করো, একটা মজার ব্যাপার খেয়াল করো যে আমাদেরকে বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম আয় যেটাই বলুক সেটা প্লাস হয়। ব্যয় প্লাস আয় প্লাস ব্যয় প্লাস, মানে বকেয়া ব্যয় তাহলে ব্যয় প্লাস, বকেয়া আয় সমন্বয় করলে আয় প্লাস, অগ্রিম ব্যয় সমন্বয় করলে ব্যয় প্লাস, অগ্রিম আয় সমন্বয় করলে আয় প্লাস। এবং বকেয়ার ক্ষেত্রে এই যে পুরোটা মিলে দায় হয়েছে সেটা প্লাস হচ্ছে, বকেয়া আয় মিলে হচ্ছে সম্পদ হয়েছে সেটা প্লাস হচ্ছে। অগ্রিমের ক্ষেত্রে উল্টা হচ্ছে, অগ্রিম ব্যয় মানে সম্পদ সেটা নেগেটিভ হচ্ছে, অগ্রিম আয় মানে দায় সেটা নেগেটিভ হচ্ছে সমন্বয় করলে। কেউ যদি এগুলো না বুঝে তাকে আমি এগুলো মুখস্থ করতে বলি। কেউ যদি মানে ওকে আমি এগুলো বুঝাইতে পারতেছি না কোনোভাবে, 9-10 এসে মনে করো কমার্সের ছিল না সায়েন্সে ছিল, সে ইন্টারমিডিয়েটও কোনোভাবে পাশ করে চলে গেছে, তাদের ক্ষেত্রে এই উদাহরণ এগুলো তাও কঠিন মনে হয় অনেকের। তো যদি কঠিন মনে হয় তাকে আমি এগুলো মুখস্থ করাই। আমি বলি যে বকেয়া আয় অগ্রিম ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয় এগুলো সবগুলো যেটাই বলবো সমন্বয় করলে ব্যয় প্লাস আয় প্লাস ব্যয় প্লাস আয় প্লাস এরকম। বকেয়ার ক্ষেত্রে অন্যগুলোও পজিটিভ, অগ্রিমের ক্ষেত্রে অন্যগুলো নেগেটিভ। আশা করি সমন্বয় দাখিলা এটুকুই, সমন্বয় দাখিলা এটুকুই। এবং আমি তোমাদেরকে যে নাম্বারগুলো বলতেছি বা বলছি একটু আগে, সবগুলো ছিল একটু আগে বকেয়ার, সেম অগ্রিমেরও আছে। তোমার জিজ্ঞেস করবে অগ্রিম ব্যয় সমন্বয় করলে কি হবে, তোমার বলতে হবে অগ্রিম ব্যয় সমন্বয় করলে স্যার তো বলছে যে আয় হোক আর ব্যয় হোক যেটা সমন্বয় করবে প্লাস হয়, তাহলে ব্যয় প্লাস, এরপর অগ্রিম ব্যয় মানে সম্পদ, সম্পদ মাইনাস। ক্লিয়ার? সবাই এই 4টা লাইন বুঝছো কিনা, এই 4টা লাইন বুঝতে পারছো কিনা বলো, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। কয়টা কোয়েশ্চেন? 8টা কোয়েশ্চেন। বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয় সমন্বয় করলে, সমন্বয় না করলে, 8টা কোয়েশ্চেন থেকে একটা থাকবেই। বুঝতে পারছো কিনা কমেন্ট করবা। তাসমিহা তাবাসুম, হ্যাঁ সুন্দর, ইয়েস স্যার। আচ্ছা তাবাসুম লো বাবা। তাহলে যদি তোমরা এটা বুঝো, আমি আবারও বলতেছি, এখান থেকে একটা অবজেক্টিভ পেয়ে গেছো ধরে নাও। তুমি ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন চেক করো, গত বছরের চিটং ইউনিভার্সিটির কোয়েশ্চেন চেক করো, সমন্বয় দাখিলা থেকে আসে নাই এরকম আছে কিনা দেখো একটু, সমন্বয় দাখিলা থেকে আসে নাই এরকম আছে কিনা দেখো। ওকে, এগুলার বাইরে আরও কিছু সমন্বয় দাখিলা বলে, সেটা আমরা একটু পরেই করব। তার আগে আমি সমাপনী দাখিলাটা শেষ করব। ওকে, সবাইকে ধন্যবাদ। এখান থেকে বুঝছো মানে এক নাম্বার শিওর হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে তো 6টা অবজেক্টিভ, অ্যাকাউন্টিংয়ের 6টা অবজেক্টিভের একটা অবজেক্টিভ পাই গেছো। আচ্ছা, তাইলে আমি চলে যাই হচ্ছে সমাপনী দাখিলাতে। সমাপনী দাখিলা, যে দাখিলার মাধ্যমে আয় ব্যয়
উত্তোলন, নিট লাভ বা নিট ক্ষতি বন্ধ করে দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তো এটা বইয়ে আছে যে দাখিলার মাধ্যমে নামিক হিসাবসমূহ বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাবসমূহ বন্ধ করে দেওয়া হয়, যে বইয়ের মাধ্যমে নামিক হিসাবসমূহ বন্ধ করে দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তো নামিক হিসাব মানে আয় ব্যয়, এগুলোর কথাই বলতেছি। তো এখানে যে কোনো ধরনের আয়, যে কোনো ধরনের ব্যয়, যে কোনো নিট লাভ বা নিট ক্ষতি অথবা উত্তোলন, এই পাঁচটা ব্যাপার বন্ধ করার জন্য পাঁচটা জাবেদা শিখতে হবে। তো ফার্স্ট একটা হচ্ছে আয় বন্ধ করার জন্য। আয় এমনিতে ক্রেডিট ব্যালেন্স, কিন্তু আয় বন্ধ করতে চাইলে আয় ডেবিট হয়ে যাবে, আয় বিবরণী ক্রেডিট হবে। তাহলে তোমাকে যদি বলা হয় বিনিয়োগের সুদ বন্ধ করো, জাবেদা দাও, তুমি বলবা বিনিয়োগের সুদ তো আয়, আয় বন্ধ করতে চাইলে সেটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স এমনিতেই সেটাকে ডেবিট করে দিতে হবে, বিনিয়োগের সুদ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। এরপর যেটা ব্যয়, ব্যয় বন্ধ করতে চাইলে আয় বিবরণী ডেবিট, ব্যয় সমূহ ক্রেডিট। তাহলে তোমাকে যদি বলে বেতন বন্ধ করে দাও, অবচয় বন্ধ করে দাও, শিক্ষানবিশ ভাতা বন্ধ করে দাও, তুমি বলবো আয় বিবরণী ডেবিট, বেতন ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, শিক্ষানবিশ ভাতা ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। এভাবে তোমার বলে সেটা বন্ধ করতে হবে। তাইলে তোমার জানতে হচ্ছে আয় কোন ব্যালেন্স, আয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, সেটা বন্ধ করতে চাইলে সেটা ডেবিটে চলে আসবে, বিনিময়ে এটা আয় বিবরণীর ব্যাপার বলে আয় ব্যয় দুইটাই হচ্ছে আয় বিবরণীর আইটেম, সেজন্য আয় বিবরণী ক্রেডিট হয়। ব্যয় কিভাবে বন্ধ হয়, ব্যয় আয় বিবরণী ডেবিট পাশে যাচ্ছে এবং সেজন্য বন্ধ হয়ে যায়, আয় বিবরণীকে ডেবিট করতে হয়, ব্যয়কে ক্রেডিট করতে হয়। এরপর উত্তোলন, উত্তোলন কিন্তু আয় বিবরণীতে যায় না, উত্তোলন আয় বিবরণীতে যায় না। উত্তোলনের কারণে আমাদের মূলধন কমে যায়, উত্তোলন তো নিজে ডেবিট, সেটা বন্ধ করতে চাইলে ক্রেডিট করতে হবে। তাহলে যে কোনো আইটেম বন্ধ করতে চাইলে উল্টাই দিতে হয়, আয়কে উল্টাই দিছি, ব্যয়কে উল্টাই দিছি, উত্তোলনকে উল্টাই দিছি, আয়কে উল্টাই দিছি, ব্যয়কে উল্টাই দিছি, উত্তোলনকে উল্টাই দিছি। ক্লিয়ার? এরপর নিট লাভ, নিট লাভ যখন বন্ধ করতে হবে, এটা লিখিও না, আমি একটু ঠিক করে দিই। নিট লাভ এমনিতে ক্রেডিট, কিন্তু নিট লাভ বন্ধ করতে চাইলে নিট লাভ ডেবিট হয়, মূলধন ক্রেডিট হয়, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞান বলতেছে নিট লাভ ডেবিট না বলে, নিট লাভ যেহেতু আয় বিবরণী ডেবিট পাশে বসে, এখানে আয় বিবরণী ডেবিট দিও। নিট লাভের ফলে মূলধন বৃদ্ধি পায়, সেজন্য মূলধন ক্রেডিট, উত্তোলনের ফলে মূলধন কমে যায়, সেজন্য মূলধন ডেবিট। তাহলে নিট লাভ ডেবিট হওয়ার কথা ছিল, নিট লাভ যেহেতু ক্রেডিট, এমনি লাভ যেহেতু ক্রেডিট, লাভ বন্ধ করতে চাইলে ডেবিট, কিন্তু নিট লাভ শব্দটা ইউজ করতে মানা করছে, ওরা আয় বিবরণী করতে বলছে। নিট ক্ষতি হলে মূলধন হ্রাস পায়, নিট ক্ষতি হলে কি হয়, মূলধন হ্রাস পায়, সেজন্য মূলধন ডেবিট। নিট ক্ষতি ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদেরকে বলছে নিট ক্ষতি আয় বিবরণীর ক্রেডিট পাশে বসে বলে নিট ক্ষতি নাম না দিয়ে আয় বিবরণী ক্রেডিট দিতে হবে। সমাপনী দাখিলা এই পাঁচটা তোমাদেরকে আমি শিখাইলাম আয় নাম দিয়ে, আসলে তোমাদেরকে শিখাইছি বিনিয়োগের সুদ, শিক্ষানবিশ সালামি, বিক্রয়, বিক্রয় বন্ধ করে দাও, বিক্রয় ডেবিট, আয় বিবরণী ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, বেতন ক্রেডিট, অবচয় ক্রেডিট, মনিহারি ক্রেডিট, অবলোপন ক্রেডিট, প্রদত্ত বার্তা ক্রেডিট, প্রদত্ত কমিশন ক্রেডিট, পরিবহন ক্রেডিট, শুল্ক ক্রেডিট, ক্রয় ক্রেডিট, সকল ব্যয় ক্রেডিট, আয় বিবরণী ডেবিট। এগুলো তো একটা একটা হয়, এটা 4 অথবা 5 যে কোনো একটা হবে। তোমরা যেদিনের যে বিষয়টা পড়াই সেদিন ওই বিষয়টা সাথে সাথে পড়ে ফেলতে হবে।
যেদিন যে বিষয়টা পড়ায় সেদিন ওই বিষয়টা অবজেক্টিভ সহ পড়ে ফেলতে হবে, না হলে বিপদে পড়বা। পড়া জমতে জমতে এত পড়া জমবে তুমি ভয় পাই যাবা। ওকে, তোমরা যদি দেখতে চাও, সমাপনী দাখিলা হচ্ছে 159 পেজ। 159 পেজের 159 পেজের একদম এক থেকে শুরু করে 158 পেজের নিচে 1, 4, 5, ওই 159 পেজের 5, 6, 7, 8, 9, এরপর 12, 13, 14, একদম 159 পেজ, আর 158, 159 পেজ পুরোটাই হচ্ছে সমাপনী দাখিলা। 158 পেজে 7 নম্বর কোয়েশ্চেন, 158 পেজের 6 নম্বর কোয়েশ্চেন, সবগুলা কোয়েশ্চেন সমাপনী দাখিলা রিলেটেড। মুনতাহামুন, তোমার হচ্ছে যে বইয়ে সমাপনী দাখিলা যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখবা অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলা সবগুলা এখানে আছে। সরি, একটু আমরা দেখি হচ্ছে আমরা সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলা শেষ করছি। আজকে শিখব হচ্ছে সমন্বয় দাখিলার মধ্যে একটা সম্বার নিয়ে আছে। সম্বার, তো সম্বার মানে হচ্ছে আমাদের যেটা মণিহারি, সেটাকে আমরা স্টেশনারি জিনিসপত্রের সমষ্টিকে আমরা সম্বার বলি। সম্বার নিয়ে কয়েকটা সমন্বয়ের জাবেদা আছে। তো সম্বারের জাবেদাগুলো একটু দেখি কী রকমের, কয় রকমের হইতে পারে জাবেদাটা। আশা করি এটা বুঝছো। এটা আমি মুছে ফেলতে পারবো? একটু কমেন্ট করো তোমরা যে এটা মুছে ফেলতে পারবো কিনা। ওয়ালাইকুম আসসালাম মাইশা তাবাসসুম। তুমি এতক্ষণ পর্যন্ত যেগুলো মিস করছো সেগুলো শুরু থেকে দেখে নিবা। এই ক্লাসটা থাকবে, শুরু থেকে ক্লাসটা দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আর এখন আমি নতুন একটা টপিক পড়াচ্ছি, যেটা হচ্ছে সোমবার। আজকে 3টা টপিক, 2টা টপিক শেষ। সোমবারের টপিকটা আমি শেষ করব এখন। ওকে, সবাই মুছে ফেলতে বলছো, তাহলে আমরা মুছে ফেলি এগুলা। তোমাদেরকে চিটাগাং ইউনিভার্সিটিতে 35 আনা, ঢাকা ইউনিভার্সিটিতে 16তে 16 আনা, যেভাবে হোক আনতে হবে। এবং আনতে হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমি যা পড়াচ্ছি ক্লাসগুলো ভালো মতো করা, আমি যা দাগায় দিচ্ছি সেগুলো পড়া, এবং ওই বইয়ের অবজেক্টিভগুলো পড়া। আমি তোমাকে গ্যারান্টি দিব, তুমি আমার সাথে, তুমি যত টাকা 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, 3000 টাকার বাজি ধরো, একটা কোয়েশ্চেন মানে 35টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেনও যদি এই বইয়ের বাইরে থাকে, তাহলে আমি তোমাকে ফুল টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে কেন সেটা বলতেছি, কারণ আমি বইটা পর্যবেক্ষণ করছি, দেখতেছি যে এই বইয়ে যা দরকার নাই তা সহ দিয়ে দিছে। তো যে বইয়ে যা দরকার নাই তা সহ যদি এত ভারীভাবে দিয়ে দেয়, তাহলে অবশ্যই সেখানে থাকবে, এবং আমি সবগুলো পড়াবো তোমাদেরকে। যা দরকার নাই বলতে, যেমন ধরো সমন্বয় দাখিলা, তুমি এই বইটা পড়লে মাথা ঘুরাবে। সমন্বয় দাখিলা আমি খুব 4 লাইনে শেষ করে দিচ্ছি, বইটা পড়তে গেলে মাথা ঘুরাবে, তো তুমি এটা পড়বা না। তো এরকম কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে বই থেকে পড়তে গেলে খবর হয়ে যাবে অনেক। আচ্ছা, যেটা হোক, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিনহাজ। তুমি পরে
বাকি দুইটা পার্ট করে নিবা। সমন্বয় দাখিলা পড়াইছি, সমাপনী দাখিলা পড়াইছি। সোমবার এবং সোমবার খরচ, এটা থেকে আসে জাবেদা। তাহলে দুই ধরনের ব্যাপার আসতে পারে। এই সোমবার হচ্ছে আসলে সম্পদ, আর এটা খরচ। আমাকে বলতে পারে সোমবার 10,000 টাকা এবং সোমবার খরচ 0 হলে যাবে দেখি। আরেকটা হচ্ছে এরকম, সোমবার খরচ 5,000 টাকা তো 0 হলে অব্যবহৃত সোমবার 2,000 টাকা হলে যাবে দেখি। এটা হচ্ছে সোমবার খরচ 5,000 টাকা এবং সোমবার 0 অব্যবহৃত সোমবার 3,000 হলে যাবে দেখি। তাহলে দুইটা ব্যাপারে খেয়াল করবা, এই দুই ধরনের জাবেদা আসে। এই দুই ধরনের জাবেদার মধ্যে একটা হচ্ছে সোমবার 10,000 টাকা এবং সোমবার খরচ 0 হলে অব্যবহৃত সোমবার 2,000 টাকা হলে যাবে দেখি, এভাবে বলছে। আরেকটা বলছে সোমবার খরচ 5,000, সোমবার 0। তাহলে তোমরা একটা ব্যাপার খেয়াল করছো, এখানে টাকা একটা দেওয়া আছে, 0 কাকে সেটা একটু খেয়াল করবা তুমি। 0 শব্দটা কার পাশে বলতেছে সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে 0 যার মানে যে ব্যাপারটাকে ওরা 0 বলবে সেটাকে ডেবিট করে জাবেদা করতে হবে। যে ব্যাপারটাকে ওরা 0 বলবে সেটাকে ডেবিট করে আমার জাবেদা করতে হবে। তাইলে এখানে জাবেদা হবে, দেখো একটু, এখানে জাবেদা হবে সোমবার খরচ ডেবিট, সোমবার ক্রেডিট। সোমবার খরচ ডেবিট, সোমবার ক্রেডিট। এখানে কি জাবেদা হবে? সোমবার ডেবিট, যেটা 0 সেটা দিয়ে আমাদের শুরু করতে হবে জাবেদাটা। সোমবার খরচ, খুবই সুন্দর জাবেদা, টেকনিক, পুরো টেকনিকের উপর চলে অ্যাকাউন্টিং। আবারও বলতেছি, 0 কার পাশে আছে, 0 যেটা বলবে সেটা দিয়েই জাবেদা শুরু করতে হবে, অন্যটা ক্রেডিট। যদি বুঝে থাকো স্যার টাকা কীভাবে বসাবো, আমি এরপরে র্যাবস বইয়ের একটা পেজ নাম্বার বলবো যেখানে সব সোমবার নিয়েই জাবেদা, ঠিক আছে? তুমি দেখবা টাকা কীভাবে বসাবো। দেখো সোমবার খরচ তো 0 বলছে, আমি এখানে সোমবার খরচ কেমনে বসাবো, তো তুমি এভাবে বসাবা। তুমি দেখো একটু, 10,000 টাকা সোমবার মানে সম্পদ, অব্যবহৃত 2,000। আচ্ছা, ব্যবহার হয় নাই 2,000 টাকা যদি ব্যবহার না হয় খরচ হয়েছে কত? এটা তো জাবেদার জন্য দিছে, জাবেদা করলাম, কিন্তু টাকা বসাইতে হবে না? টাকা দেখবা যে সম্পদ কত, ব্যবহার হয় নাই কত, অব্যবহৃত কত, তাহলে খরচ কত? খরচ হচ্ছে 8,000। আবারও বলতেছি, এখানে যেটা ডেবিট হবে সেটা হচ্ছে 0-র পাশে যে আছে, যে 0 সেই ডেবিট হবে এবং ওর টাকাটাই ডেবিট ক্রেডিটে বসে যাবে, খরচটাই এখানে বসবে। এখানে সম্পদ যেটা, সম্পদটাই এখানে বসবে, টাকা হিসেবে বসবে। তাহলে এখানে খরচ কীভাবে বের করবো? খরচ তো 0 লেখা আছে, আসলে খরচ এখান থেকে বের করতে হবে। তোমার সম্পদ ছিল 10,000, অব্যবহৃত 2,000, সম্পদ 10,000, ব্যবহার হয় নাই 2,000, ব্যবহার হয়ে গেছে কত? খরচ হয়ে গেছে কত? 8,000। আমি উদাহরণ দিব, বই থেকে পড়াবো, দেখবা। এখানে দেখো, সোমবার যেহেতু পাশে 0 আছে, সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট। এখন দেখি, এটা তো সম্পদ, তাহলে সম্পদ কত সেটা এখানে বলছে খরচ 5,000, অব্যবহৃত সোমবার 3,000, তাহলে সম্পদ, এটাই তো সম্পদ। তাহলে 3,000 পুরোটাই আমার সম্পদ হিসেবে কাউন্ট করতেছে, আমি ডেবিটে যে আছে তাকে বসাইছি। তাহলে ব্যাপারটা বেসিকটা খেয়াল করো। ফার্স্টে দেখবো খরচ শূন্য কার পাশে, যার শূন্য তাকে ডেবিট করব, অন্যটারে ক্রেডিট করে দিব। সোমবারের জাবেদা মানে সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট, অথবা সোমবার খরচ ডেবিট, সোমবার ক্রেডিট।
আশা করি বুঝতে পারছো। কিন্তু টাকা বসানোর সময় ডেবিটে যে তার টাকাটা তার নামের মিনিং অনুসারে যে টাকা আসে সেটা বসে, মানে সম্বার খরচটা এখানে সম্বার দুইটাই সম্পদ, তাহলে একটা থেকে একটা বাদ দিলে খরচ বেড়ে গেছে। এখানে একটা খরচ একটা সম্পদ ডিরেক্ট দেওয়া আছে সেটা করে ফেলছে। জিরো দেয়া না থাকলে তো আমার জাবেদা করতে পারবো না। আমার জিরো দেয়া না থাকলে এই কোয়েশ্চেনই হবে না। কেমনে করবা তুমি? জিরো দেয়া থাকা মানে হচ্ছে রেওয়া মিলে কোনটা নাই সেটা বলতেছে, সেটা ডেবিট করতে হবে। কোয়েশ্চেন দেখি আমরা, তাহলে ক্লিয়ার হবে। মাহিরের কোয়েশ্চেন ছিল স্যার জিরো দেয়া না থাকলে কি হবে। ওকে, সবাইকে বলবো পেজ নাম্বার পেজ নাম্বার 121 আসো। মুনতাহা, তুমি সমন্বয় দাখিলা ও সমাপন পরবর্তী রেওয়ামিল এই চ্যাপ্টারের একদম লাস্টে কোয়েশ্চেন নাম্বার 25 থেকে কোয়েশ্চেন নাম্বার 30 দেখো। মাহিরও দেখো, কোয়েশ্চেন নাম্বার 25 থেকে কোয়েশ্চেন নাম্বার 30 জিরো দেয়া নাই এরকম কোথাও আছে? নাই, তার মানে অবশ্যই জিরো দেয়া থাকবে। জিরো দেয়া না থাকলে আমি বুঝবো না যে রেওয়া মিলে কি নাই। জিরো মান হচ্ছে রেওয়া মিলে কোনটা নাই সেটাই বুঝেছে। ওকে, পেজ নাম্বার 121, 25 নাম্বার কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটা পড়ে শোনাচ্ছি। অব্যবহৃত না, জিরো দেয়া থাকবে, সবসময় জিরো দেয়া থাকবে। এই জাবেদা বের করতে বললেই জিরো দেয়া থাকবে। আমি তোমাকে জাবেদা শেখাচ্ছি, জিরো দেয়া থাকবে। জিরো দেয়া না থাকলে জাবেদা করা যাবে না। ওকে, 25 নম্বর দেখো। আমি আজকে যা পড়াইছি সেগুলো হচ্ছে 25 থেকে 30 পর্যন্ত। 25 নম্বরে বলছে রেওয়া মিলে সোমবার 13,500, সোমবার খরচ 0। যদি বছর শেষে 6,000 টাকা সোমবার থাকে তাহলে সমন্বয় কী হবে? তুমি তো জানো, যেহেতু সোমবার খরচ 0 বলছে, 25 নাম্বার 121 পেজ 121 25 সোমবার খরচ ডেবিট, শুধু সোমবার ক্রেডিট। তাহলে সোমবার খরচ ডেবিট, শুধু সোমবার ক্রেডিট। তাহলে সোমবার খরচ কত টাকা বলছে? 13,500, হিসাব বছর শেষে 6,000 টাকা আছে, তার মানে বাকি 7,500 খরচ হয়ে গেছে। আবারও বলতেছি, এই জাবেদাটা বুঝতে পারছি কিনা? 25 নম্বরের জাবেদাটা সোমবার খরচ ডেবিট, কারণ সোমবারের পাশে জিরো, সোমবার খরচের পাশে জিরো আছে, সেই জন্য সোমবার ক্রেডিট। টাকাটা 7,500 কোত্থেকে আসছে বলছে? সোমবার রেওয়া মিলে ছিল হচ্ছে 13,500, আর সমন্বয়ে বলছে 6,000 টাকা এখনও আছে, তাহলে আরও 7,500 টাকা কী হয়েছে? তাহলে 7,500 খরচ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। এটা জাবেদা কোথায় দেখো? সি নাম্বার, সম্পদ হ্রাস এবং খরচ বৃদ্ধি পাবে। সি নাম্বার, সম্পদ হ্রাস এবং খরচ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে 25 এবং 27 একসাথে করে ফেলছি আমরা, খেয়াল করো। 25 এবং 27 আমরা একসাথে করছি। 25 এবং 27 আমরা একসাথে করছি। 30 নাম্বারটা দেখো। এই দুই ধরনের বাইরে কিছুই নাই আসলে। 30 নাম্বারটা দেখো। 25 এবং 27 মানে হচ্ছে 25 হচ্ছে প্রভাব, 27 হচ্ছে জাবেদা। 30 নাম্বার দেখো সবাই একটু। 30 নাম্বার বলছে রেওয়া মিলে সোমবার 0, তাহলে 30 নাম্বারে সোমবার 0 মানে হচ্ছে সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট। শেষ। এবার দেখি টাকাটা কীভাবে বের করবো। হিসাবকাল শেষে 8,000 টাকা সোমবার থাকলে তার মানে সম্পদই বলে দিছে, তার মানে এটা 8,000। হিসাবকাল শেষে যেটা থাকবে বলছে সেটাই তো সম্পদ। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সমন্বয় হিসেবে কাউন্ট করা হবে। সমন্বয় জাবেদা, এটা সমন্বয় জাবেদা।
এটা সমন্বয় দাখিলার মধ্যেই আছে ব্যাপারটা, সমন্বয় দাখিলার মধ্যে এটা সমন্বয় যাবে দেয়, রেওয়া মিলে আছে রেওয়া মিলে নাই, এই ব্যাপারগুলো সমন্বয়ের ক্ষেত্রে কাউন্ট করা হয়। ওকে, তুমি 25 এবং তোমরা সবাই 25 এবং 30 নম্বর বুঝতে পারছো কিনা? এই দুইটাই 25 থেকে 30 পর্যন্ত সবগুলো সেম ব্যাপার, শুধু এই দুই ধরনেরগুলোকেই একবার বলছে জাবেদার প্রভাব দেখাও, আরেকবার বলছে জাবেদাটা কি। 25 থেকে 30, 25 এবং 30 বুঝতে পারছো কিনা? হ্যাঁ ধন্যবাদ মাহির, বুঝতে পারছো কিনা জাবেদাটা? ঠিক আছে, জাবেদাটা সোমবার রিলেটেড মানে হচ্ছে সমন্বয় জাবেদা, এবং কি জাবেদা হবে সেটা এই দুইটাই হইতে পারে। সবাই বুঝতে পারলে একটু কষ্ট করে ইয়েস স্যার কমেন্ট করো। আজকের দাগানো যেগুলো দাগানো দরকার সমন্বয় দেখলে আজকে এখান থেকে কিছুই দিব না, শুধু নৈবেদিক করবা তোমরা। বুঝতে পারছো ব্যাপারটা? দাগানো বিষয়গুলো দিয়ে দিব, অবজেক্টিভগুলো তোমাদের নিজস্ব করে নিতে হবে। আমরা আরেকটা সলভ ক্লাসে সেগুলো দেখবো। আগে লেকচার 1 থেকে 5, লেকচার 1 থেকে 5 পর্যন্ত আমরা এই সলভ ক্লাসটা রবিবারে করব। সেখানে আমি কমেন্ট করতে বলছি, কমেন্টের মধ্যে রিপ্লাই দিতে বলছি। যেমন ধরো ঈশান, তুমি খুব সুন্দর করে রিপ্লাই দিছো, বিশাখা সে ছবি তুলে সবগুলো দিছে। যতগুলো কমেন্ট করতে পারো করতে পারবা, কিন্তু ওই একটাই SW বা ইয়েস স্যার কমেন্ট করে ইয়েস স্যারের মধ্যে ব্যাক দিবা হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো, যা সমস্যা আছে সেগুলো। আমি প্রত্যেকের সমস্যা নাম ধরে ধরে বলবো, দেখো বিশাখা তোমার সমস্যাগুলো দেখো, কিন্তু সবাই দেখবা, এটা সবার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। সলভ ক্লাস এভাবে হবে। ওকে, আজকে এটুকুই। 30 নম্বরটা একটু বলেন। আচ্ছা 30 নম্বরটা কি বলছে দেখো একটু। মাইশা বলছে রেওয়া মিলে সোমবার 0 টাকা এবং সোমবার খরচ 15,000 টাকা। সময়কাল শেষে যদি 8,000 টাকা সোমবার মজুদ থাকে তবে সমন্বয় দাখিলা কী হবে? তো রেওয়া মিলে সোমবার 0 টাকা মানে হচ্ছে সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট, সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট। রেওয়া মিলে সোমবার 0 মানে হচ্ছে জাবেদা করার সময় সোমবার ডেবিট, সোমবার খরচ ক্রেডিট। যেটা 0 বলবে সেটা ডেবিট, অন্যটা ক্রেডিট। এরপরে সোমবার ডেবিট মানে হচ্ছে তোমার সম্পদ ডেবিট, সোমবার ডেবিট মানে সম্পদ ডেবিট। এই 30 নম্বরের সম্পদ হচ্ছে হিসাবকাল শেষে যেটা 8,000 টাকা হাতে আছে মজুদ আছে সেটাই সম্পদ, সেজন্য 8,000 টাকা হয়েছে। তার মানে সম্পদ বৃদ্ধি, খরচটা আসে 8,000 টাকা। আশা করি বুঝতে পারছো। ওকে, আজকে এটুকুই, সবাই ক্লাসটা করে নাও। যারা পরে আসছো শুরু থেকে করে নাও, যারা জয়েন করো নাই অবশ্যই ক্লাসটা করে নাও। আমি দাগানোটা দিয়ে দিব, আপলোড করে দিব 9টার দিকে।